হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গ্রাজুয়েট এডুকেশন। আমি তোমাদের সন্দীপ স্যার। তো হিস্ট্রির যে এমসিকিউর বিশেষ সিরিজটা আমি নিয়ে এসেছি আর কি, তো তারই একটা ধারাবাহিক বা কন্টিনিউয়েশন, সেই পার্টের মধ্যে নাম্বার 3 সিরিজ যেটা, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো তোমরাও বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং কোনো রকম কোনো ডাউট হলে অবশ্যই আমার নজরে আনার চেষ্টা করবে। এবং শুধুমাত্র ডাউট ক্লিয়ার নয়, কেন কোনো অ্যান্সারটা হলো না, হ্যাঁ, সেটাও তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো চলো দেখা যাক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আমি শুরু করছি। একটা জিনিস আমি বারবার তোমাদের বলার বা রিকোয়েস্ট করছি একটাই, সেটা হচ্ছে যে কোনো কোয়েশ্চেন যখন আলোচনা হচ্ছে তো সঠিক উত্তরটা তো আমি বলে দেবই, কিন্তু যতক্ষণে আমি কোনো জিনিসটা বোঝাচ্ছি বা এই জিনিসটা তোমাদের নজরে আনার চেষ্টা করছি, তোমরা নিজেরাও কিন্তু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবে। এবং এটা করার পরে যে উত্তরটা আমি হয়তো এখানে বলে দিলাম, সেটা হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ রাইট করতে পারলো, কেউ কেউ হয়তো রাইট করতে পারলো না। কেন রাইট হলো, কেন করতে পারলে না, এটা একটু বুঝে নেওয়ার তোমরা চেষ্টা করবে। কেমন? ধরো কোয়েশ্চেন নাম্বার 1-এ যেটা বলা আছে যে হুইচ ইংলিশম্যান ওয়াজ ফেলো অফ গান্ধীজি ইন সাউথ আফ্রিকা। এবার দেখো, কোয়েশ্চেন পেপারে এই যে ইংলিশ যে টার্মগুলো অনেক সময় বোঝা যায় না। এটা যেমন সিম্পল একটা ইংলিশে লেখা আছে, এটা সবাই তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। বাট কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হয়তো বোঝা যায় না, যেটা বাংলায় হয়তো পড়লে সেটা বোঝা যায়, যার জন্যই আমি এখানে দুটো ভাষা এখানে নিয়ে এসেছি। তো কোন ইংরেজ দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির সহযোগী ছিলেন? দেখো, কোন ইংরেজ বলেছে, এখানে পার্টিকুলার ইংলিশম্যান এইটা যদি না মেনশন করতো তাহলে গান্ধীজির সহযোগী অনেকেই, মানে গান্ধীজি ওখানে যারা প্রবাসী ভারতীয় তাদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তারা গান্ধীজির পাশে ছিলেন, বা উল্টো করে যদি বলা যায় গান্ধীজিও কিন্তু তাদের কাছ থেকে প্রচুর হেল্পও পেয়েছিলেন বা সহযোগিতা পেয়েছিলেন। তো ঠিক যেমন দেশি বা প্রবাসী ভারতীয়দের সহযোগিতাও যেমন উনি পেয়েছিলেন, তেমনি দক্ষিণ আফ্রিকায় তার সত্যাগ্রহ আন্দোলনের লড়াইয়ে আমরা অনেক বিদেশিকেও যেমন পাই, তাদের মধ্যে এই ভদ্রলোক, এই ইংলিশ ভদ্রলোক, তারও কিন্তু প্রচুর অবদান ছিল গান্ধীজির আন্দোলনের সহযোগিতার ক্ষেত্রে। তো দেখা যাক এখানে এবিসিডির মধ্যে দেখো, হেনরি পোলক আছে, পিটারসন, সিএফ এন্ড্রিউস। এবং সিএফ এন্ড্রিউসকে দীনবন্ধু অনেক সময় বলা হয়, এই কোয়েশ্চেনটাও আসে যে দীনবন্ধু কাকে বলা হচ্ছে। এই টাইটেল বলা হচ্ছে সিএফ এন্ড্রিউসকে, এবং হারমান কালেনবাচ বলা হচ্ছে। তো দেখো, এখানে সঠিক যে উত্তরটা হবে সেটি হচ্ছে হেনরি পোলক। এবং আমরা তার যদি আইডেন্টিটি আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে যে তিনি একজন লয়ার ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু একজন বিখ্যাত জার্নালিস্ট ছিলেন। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় তার যে ইন্ডিয়ান ওপিনিয়ন যে নিউজ পেপারটা তিনি চালু করেছিলেন, তার ওয়ান অফ দ্য এডিটর ছিলেন হেনরি পোলক। তাহলে আমরা এইভাবেও ইনফরমেশনটা লিখে রাখতে পারি যে হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য এডিটর অফ ইন্ডিয়ান ওপিনিয়ন। কেমন? এইভাবে কিন্তু পড়তে হবে, অর্থাৎ নিছক বা জেনারেল সিম্পলিফিকেশন করলে কিন্তু চলবে না, জাস্ট কোশ্চেন অ্যান্সার সলভিং হলে হবে না। এখান থেকে কি কি ইনফরমেশন গুলো বেরোচ্ছে, সেই ইনফরমেশন থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমাদের অ্যানালিসিস করাটা দরকার আছে। তো তোমরা যারা রয়েছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ যখনই আমি এই ধরনের সেশন নিয়ে আসব অবশ্যই হাতের কাছে পেন পেন্সিল বা ট্যাব যাই সুইটেবল আর কি বা অ্যাভেলেবেল তোমাদের কাছে সেটা নিয়ে বসবে। খালি আমি মুখে বলছি বা এইগুলো পরবর্তীকালে হয়তো দেখছো রেকর্ডিং, তার উপরে বসে থেকো না, তোমরা প্লিজ সেটাকে নোট ডাউন করবে। সবচেয়ে ভালো হয় তোমাদের এই রিলেটেড কোনো বইয়ের যে পার্টিকুলার চ্যাপ্টারে এই রিলেটেড কোনো ইনফরমেশনগুলো রয়েছে সেখানে জাস্ট অ্যাড করে যাবে, এতে তোমাদের কিন্তু ফেয়ার করার মতো সেই টাইমটা ওয়েস্ট হবে না। কেমন? তো দেখো, তার মানে এর অ্যান্সারটা আমি বলে দিলাম। তার পার্সোনাল পরিচয় হচ্ছে তিনি লয়ার, তিনি জার্নালিস্ট, এবং হি ওয়াজ ওয়ান অফ দ্য এডিটর অফ ইন্ডিয়ান ওপিনিয়ন। কেমন? চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। কোয়েশ্চেন নাম্বার 2, দেখো এই পেন্টিংটা তোমরা লক্ষ্য করো, এই ধরনের পেন্টিং কিন্তু আমরা
পার্টিকুলারলি কোনো ডাইনেস্টি বলে নয়, যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গার যে লোকাল যে হিস্ট্রি আছে, এই লোকাল হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু বা লোকাল হিস্ট্রি জানার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পেন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা অবদান রাখে। যেমন ধরো মুঘল পেন্টিং যদি দেওয়া হয়, এই কোয়েশ্চেনটা না বুঝে অনেকে মিনিয়েচার বলবে, কেন? কিন্তু তার খেয়াল থাকবে না যে এখানে মিনিয়েচারটা হবে না অ্যান্সার, তাই না? হয়তো আমি এখন বলে দিলাম বলে, নাহলে অনেকেই এখনো ভাবছো কিন্তু যে এটা মিনিয়েচার অ্যান্সার হবে। লক্ষ্য করো মুঘল পেন্টিং এর বিশেষত্ব কি, হুইচ ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিচার অফ মুঘল পেন্টিং, তা বলেছে কি না, কি বলছে? উইথ স্কুল অফ পেন্টিং। স্কুল মানে হচ্ছে এটা একটা গ্রুপ, এই স্কুলটাকে অনেক সময় গ্রুপও বলা হয়, যেমন গ্রুপ অফ হিস্টোরিয়ান, সেরকম স্কুল অফ পেন্টিং বলা হয়। মুঘল যুগে, পার্টিকুলারলি মুঘল পিরিয়ডে, দিল্লি সেন্ট্রিক যে কোনো ধরনের যে পেন্টিং গুলো ছিল, সেই পেন্টিং গুলো অবশ্যই মিনিয়েচার পেন্টিং। মিনিয়েচার কাকে বলে? এখানেও মিনিয়েচার পেন্টিং এর তুমি অনেক নমুনা তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা লক্ষ্য করো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পেন্টিং গুলো রয়েছে, একদম ছোট 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 ছোট, যেটা বলে না জামা কাপড়ে সেই জুড়ির কাজ যেরকম বলে, ঠিক সেরকমই এই পেন্টিংয়েও দেখবে ছোট ছোট যে কাজগুলো রয়েছে, এগুলোকে মিনিয়েচার পেন্টিং বলা হয়। এইটা মুঘল পেন্টিং এর কিন্তু বৈশিষ্ট্য। কি বলছে? মুঘল যুগের এই মিনিয়েচার পেন্টিং বা মুঘল পিরিয়ডের শাসকের প্যাট্রোনাইজ বা শাসকের পৃষ্ঠপোষকপূর্ণ যে চিত্রকলাগুলো রয়েছে, সেইগুলো বাদ দিয়েও কি কি লোকাল পেন্টিং, ধরো আমরা তো পশ্চিমবঙ্গে বাস করি, তখন তো আর ওয়েস্ট বেঙ্গল বলে কোনো কনসেপ্ট ছিল না, অবিভক্ত বাংলা। তাহলে বাংলার লোকাল পেন্টিং কি, এই নিয়ে আমি পরবর্তীকালে আনবো কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেন এসছে ওখান থেকে। নিছক জানার জন্য বা নলেজের জন্য কিন্তু কেউ চাকরির প্রিপারেশন নেবে না তোমরা। চাকরির প্রিপারেশনটা কিন্তু নেবে চাকরির কোয়েশ্চেন ওরিয়েন্টেড, সেই বিষয় নলেজটা নেবে। ওটা বাদ দিয়ে অনেক কিছু রয়েছে ইনফরমেশন, সেখানে কিন্তু কখনোই জোগাড় করার চেষ্টা করবে না বা শেখারও চেষ্টা করবে না, জানারও চেষ্টা করবে না, তাহলে খেয়েই হারিয়ে যাবে, মানে মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট হয়ে যাবে মাইন্ডটা, কেমন? তো আমি যেখানে বলতে চাইছি যে বাংলা কেন বিভিন্ন জায়গায় যে লোকাল পেন্টিং রয়েছে, সেই লোকাল পেন্টিং গুলো ইন্ডিপেন্ডেন্টলি গড়ে উঠেছিল একদম স্বাধীনভাবে। ইন্ডিপেন্ডেন্টলি কেন? কারণ মুঘল বাদশাহ যারা ছিলেন, মুঘল বাদশাহ বা বাদশাহ যারা ছিলেন, তারা নাক গলাতেন না, তারা খবরদারি করতেন না সেগুলোর উপরে। তো এখানে পার্টিকুলারলি কোন জায়গা রয়েছে যেখানে চিত্রকলার একটা স্কুল স্বাধীনভাবে গড়ে উঠেছিল? বলে রাখছি, এখানে যে চিত্রকলা অপশানে আছে, সেই চিত্রকলাকে অনেক সময় বাংলায় পাহাড়িয়া বলা হয়, পাহাড়িয়া চিত্রকলাও অনেক সময় বলা হয়, পাহাড়িয়া চিত্রকলা। যেমন পাহাড়িয়া চিত্রকলাও বলা হয় অনেক সময়, বা পাহাড়িয়া স্কুলও বলা হয়। এবং ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ নিশ্চয়ই বুঝতে পেরেছো, বিশেষ একটা জায়গা আছে কাংড়া। ওই কাংড়ায় যে চিত্রকলাটা ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করেছিল, সেই ডেভেলপমেন্টটা হয়েছিল মূলত মুঘল পিরিয়ডে। এর পরিষ্কার এর মিনিংটা হচ্ছে তাই, তোমাকে সেটাই জানতে চেয়েছে যে অ্যাপার্ট ফ্রম মুঘল মিনিয়েচার পেন্টিং, যেটা ইন্ডিপেন্ডেন্টলি লোকালাইজ যে স্কুলটা গড়ে উঠেছিল, সেটা ভারতবর্ষের পার্টিকুলার কোন জায়গা, পরিষ্কার বলবে হিমাচল প্রদেশের কাংড়া। এবার আইডেন্টিফিকেশন কি করবে? কাংড়াতে ন্যাচারাল কালার প্রচুর পরিমাণে ইউজ হতো। এই পেন্টিংটা লক্ষ্য করো তোমরা, তোমরা বলবে স্যার মিনিয়েচার পেন্টিং হতো ন্যাচারাল কালার, হ্যাঁ হতো, কিন্তু পাহাড়িয়া শিল্পকলার একটা বিশেষত্ব হচ্ছে ন্যাচারাল কালার বাদ দিয়ে আর কোনো কিছুরই ইউজ হতো না, ন্যাচারাল কালার ইউজ হতো। এবং কিছু লোকাল ডাইনেস্টি বা লোকাল মানুষদের যে জীবনযাত্রা, তার একটা ছাপ বা ইম্প্যাক্ট তাদের চিত্রকলায় কিন্তু গড়ে ওঠে। এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে যে রাধা কৃষ্ণা, কেমন? রাধা কৃষ্ণ বলতে পারো একটা ভগবত গীতা, ভগবত গীতা বোঝার চেষ্টা করো জিনিসগুলো, ভগবত গীতা, তারও একটা ইম্প্যাক্ট কিন্তু এই চিত্রকলায় কিন্তু গড়ে উঠছে। তোমরা ছবিটা দেখে প্রথমেই বুঝতে পেরেছিলে যে নিশ্চয়ই রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। এবং দেখো এই যে পাখি বসে আছে, নদী, গাছপালা, গাছের নিচে ফুল ফুটেছে, দূরে বাড়ি ঘর রয়েছে, এগুলো সমস্তটাই কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল না, এগুলো কিন্তু যা দেখেছেন যে চিত্রকর, তাই তিনি তার ছবির মারফত সেই যুগের কালচারটাকে ফুটিয়ে তুলেছেন। কিভাবে? না ভায়া পেন্টিং। আন্ডারস্ট্যান্ড? নেক্সট দেখো, উইচ তোমারুলার। এবার দেখো
বেশি পড়ার দরকার নেই, এইটুকু যে আমি বললাম উইচ তোমার রুলার ইজ ক্রেডিটেড। তোমার রুলার বলতে তোমার শাসক, বা অনেক সময় বাংলায় দেখবে এরকম উচ্চারণ হয় তোমর, কেমন এই উচ্চারণটা বা এই প্রোনাউন্সিয়েশনটাও বাংলায় হয়। তাহলে এরা মূলত হচ্ছে রাজপুত। প্রথমেই এইটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, মূলত রাজপুত। এবং বলা হচ্ছে সেই তোমর শাসকদের মধ্যে কে দিল্লি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান ছিল আর কি, অর্থাৎ কোন তোমার শাসক বা তোমর শাসককে দিল্লি প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয়। দেখো এই তোমর কথাটা কিন্তু বাংলাতে তোমরই লেখা আছে, কেমন। তো এখানে অ্যান্সার হচ্ছে অনঙ্গপাল, পরিষ্কার উত্তরটা হচ্ছে অনঙ্গপাল। এবং এই বাকিগুলো সম্পর্কে কোনো রকম কোনো এক্সট্রা ইনফরমেশন আমি দেব না। কেন দেব না? কারণ এগুলো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে টোটালি ইরেলেভান্ট, কোনো দরকার নেই। অনেকে বলবে স্যার জানার জন্য, না ওইটাই সমস্যা, এই তিনটে জানার জন্য বেসিক অ্যান্সারটাই ভুলে যাবে, এটা হয়। তো সুতরাং বি কেয়ারফুল, যে আমাদের কিন্তু আমাদের ওন লিমিটটাকে বুঝতে হবে, আমাদের কোথায় থামতে হবে সেইটা জানতে হবে। লড়াই সবাই করছে, কিন্তু টেকনিকের ব্যবহারও সবাই করছে, কিন্তু কখন লড়াইটাকে থামিয়ে দিতে হবে, কখন আবার রিস্টার্ট করতে হবে, এটা সম্পূর্ণ কিন্তু নিজের নিজের বা একটা ইন্ডিভিজুয়াল একটা রোল প্লে করে, কেমন। তো সুতরাং এই বাকি তিনটে সম্পর্কে কোনো রকম এক্সট্রা ইনফরমেশন নেওয়ার বা আমি বলার চেষ্টা করছি না, কেন সম্পূর্ণ ইরেলেভেন্ট, কোনো দরকার নেই। জাস্ট মনে রাখবে যে অনঙ্গ পাল হু এস্টাবলিশড দিল্লি, দ্যাটস ইট। নেক্সট দেখো, আচ্ছা অনেকের মধ্যে সমস্যা হয় যে স্ক্রিপ্ট অনেকে বুঝতে পারে না। স্ক্রিপ্ট বলতে অনেকে বোঝায় যে স্যার ল্যাঙ্গুয়েজ। আমি একটা জিনিস পরিষ্কার বলে দেওয়ার চেষ্টা করছি। ধরো বাংলাতে আমরা কিভাবে অ লিখি, এখানে কোনো অ আছে কি? নেই। ধরো এই যে লেখাগুলো আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট বলছি তোমাদের। ধরো অ, আমরা বাংলায় তো এটাকে অ লিখি, এগুলোকে কি বলা হয়? হরফ। ভালো করে বোঝো, এই হরফটাই হচ্ছে স্ক্রিপ্ট, এটাই হচ্ছে স্ক্রিপ্ট, এটা ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে হরফ বা বর্ণমালা বলতে পারো, বর্ণমালা বলতে পারো। তো অ, এটাকে দেবনাগরী বা হিন্দিতে আ বলে, ইংলিশে দেখো এ। আবার আমি কিছুটা ব্রাহ্মী জানি, সেটা আমার পড়াশোনার দৌলতে। তোমরা মিলিয়েও নিতে পারো যে স্যার ঠিক বললেন না ভুল বললেন, গুগল রয়েছে, অনেক কিছু রয়েছে। এটা উল্টো করে কে, মৌর্য যুগের যে কে রয়েছে ডায়াক্রিটিক্যাল মার্ক, সিরিয়াসলি বলছি, এটা হচ্ছে ব্রাহ্মী, মানে ব্রাহ্মী স্ক্রিপ্ট, ব্রাহ্মী হরফ, কেমন, ব্রাহ্মী স্ক্রিপ্ট বা ব্রাহ্মী হরফ। তাহলে যেটা অ সেটা ইংলিশে এ, হিন্দিতে অ বা দেবনাগরীতে অ, এবং বাংলায় অ। ক্লিয়ার হলো? এইগুলোকে হরফ বলা হয়। তোমাকে জানতে চাইছে সেটা স্ক্রিপ্ট জানতে চেয়েছে, কখনোই তোমাকে কিন্তু আমি কাটা চিহ্ন দিয়ে বলছি ল্যাঙ্গুয়েজ বলছে না, ভাষা বলছে না। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, তা কিন্তু বলছে না। তার মানে হচ্ছে ভাষা কোনগুলো, যদি এনশিয়েন্ট বা ওল্ড ল্যাঙ্গুয়েজ যদি বলা হয়, তাহলে দেখবে ল্যাটিন একটা ওল্ড ভাষা, ল্যাটিন। এছাড়া দেখবে আমাদের দেশে যদি বলা হয় প্রাকৃত, কেমন, প্রাকৃত, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এছাড়া দেখবে অ্যারামিক বা অ্যারামাইক বলা হয় নর্থ ওয়েস্টে, মৌর্য পিরিয়ডে, কেমন, অ্যারামিক বলা হয় বা অ্যারামাইক ভাষা বলা হয়। বোঝার চেষ্টা করো। এবং এই প্রাকৃতের সাথে ব্রাহ্মী ভাষা অলওয়েজ, এই না যে ব্রাহ্মী স্ক্রিপ্ট আরামাইক ল্যাঙ্গুয়েজ, না, অ্যারামিকের সাথে খরষ্ঠী, এইটা ক্লিয়ার করবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করবে তোমরা। না বুঝতে পারলে আমি আবার বোঝাবো, কিন্তু কনফিউশন রাখবে না। কনফিডেন্ট আর কনফিউশনের মধ্যে যে ওভারকাম করতে পারবে কনফিউশনটা উইথ কনফিডেন্ট এবং লেস ওভার কনফিডেন্স, তারাই কিন্তু অ্যাকচুয়ালি জেতে। তো কথাটা হচ্ছে এইটাই। তার মানে তোমাকে কি বলা হচ্ছে যে এর মধ্যে কোন স্ক্রিপ্ট, কি কি অপশন আছে? খরষ্ঠী এটা স্ক্রিপ্ট, দেবনাগরী দিয়েছে, ব্রাহ্মী দিয়েছে, নান দিয়েছে, কেমন। কি বলছে? তামিল শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? তামিল বিভিন্ন যে ইনস্ক্রিপশন রয়েছে, তামিল ইনস্ক্রিপশন গুলো মূলত দেখবে সঙ্গম পিরিয়ডের, বা বলতে পারো পাণ্ড্য যুগের, চোল যুগের বলতে পারো। তারপর তোমার আরো অন্যান্য যে ডাইনাস্টি গুলো রয়েছে, এই মুহূর্তে মনে পড়ছে না, বা আমি সময় নষ্ট করতেও চাই না ওইগুলো বলে। তো সেগুলোতে ইউজ করা হয়েছিল। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অবশ্যই ব্রাহ্মী। কেননা এই তামিল এই জায়গাটা দক্ষিণ ভারত,
এটা কি করে নর্থ ওয়েস্টের খরচটি অ্যাপ্লাই হবে? তার মানে কি, অলওয়েজ ইউজ বেসিক সেন্স। বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে বেসিক সেন্স অ্যাপ্লাই করা যায়। তাহলে সেলফ ডাউট ওইটা তাহলে ক্লিয়ার করা যাবে। কি আসবে? সেলফ কনফিডেন্ট আসবে। বোঝার চেষ্টা করো জায়গাটা। আমি এই জায়গাটা ক্লারিফিকেশন করে দিলাম। এবার জীবনে কোনোদিন ভুলবে না যে কোনটা স্ক্রিপ্ট কোনটা ল্যাঙ্গুয়েজ। বহু ছেলে মেয়ে আছে চাকরির পরীক্ষায় যারা বুঝতে পারে না যে অ্যারামিক, খরষ্টি, প্রাকৃত বা ব্রাহ্মী এগুলোর মধ্যে কোনটা স্ক্রিপ্ট স্যার কোনটা ল্যাঙ্গুয়েজ। কেমন? তাহলে পরিষ্কার আমি এই জায়গাটাকে আমি ভেঙে ভেঙে তোমাদের হরফগুলো আলাদা আলাদা করে ডিফাইন করে দিলাম যে বাংলায় অ বলে, হিন্দিতে আ, ইংলিশে এ, তাহলে ডায়াক্রিটিক্যাল মার্ক বলা হয় এটা, এটা বুঝবে না। এটা ব্রাহ্মীতে ওই হরফটা কেমন হবে, এ ব্রাহ্মীতে কি হবে, এটা আইডেন্টিফাই করলে এটাকে হরফ বলা হয়। কেমন? নেক্সট সিম্পল একটা কোয়েশ্চেন, আরআরবি এনটিপিসি তে এসেছিল এই কোয়েশ্চেনটা, এবং শুধু আরআরবি এনটিপিসি না, যে কোনো পরীক্ষাতেই আসে, কিন্তু আমি মেনশন করে দিলাম অনেক সময়, কারণ এইভাবে জেনারেলাইজ করাটা তো ঠিক নয় যে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা অমুক পরীক্ষাতেই আসবে, তমুক পরীক্ষায় আসবে না। আমরা টিচাররা এতটাও বাহাদুর হয়ে যায়নি যে যে আমরা এক্সামিনারের মাইন্ডের সাথে খেলবো বা আনাড়ির মতো কোনো একটা জিনিস আমি স্টুডেন্টদের বলছি। তো শুট আমাদের অবশ্যই একটা মিনিমাম একটা সতর্ক থাকা উচিত যে আমি কাদের পড়াচ্ছি, তাদের কিভাবে গাইড করছি, কিভাবে অ্যাডভাইস দিচ্ছি, কি ইনফরমেশনটা দিচ্ছি, হোয়াট ইজ মাই সোর্স অফ ইনফরমেশন, কি বলছি, সেই বলার মধ্যে কি ইম্প্যাক্ট, যেটা নিয়ে বলছি সেটা কি এক্সাম ওরিয়েন্টেড হচ্ছে কিনা। তো এইগুলো নিয়ে আমার মনে হয় একটু আমাদের সতর্ক থাকা উচিত। এই কারণেই আমি বললাম যে একটু খেয়াল রাখবে যে আরআরবি এনটিপিসি আমি বললাম বটে, বাট এটা কিন্তু অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কম বেশি আসে, রিসেন্ট দিয়েছে বলে বললাম। হুইচ ইজ নোম্যাড। এবার নোম্যাড কথার মানে কি স্যার? নোম্যাড কথার মানে হচ্ছে যাযাবর। তো যাযাবর কাকে বলা হয়? যারা এক জায়গায় বসবাস করে না, যারা এক জায়গায় থাকে না। এবার তাদের কি শখ হয়েছে যে এক জায়গা ছেড়ে আর এক জায়গায়? আফটার অল তারা তো মানুষ, তাদেরও তো ক্লান্তি আসে। তাদের কি মানে আর কেউ নেই? শুধু সিঙ্গেল লোক? আরো অনেকে রয়েছে তো। তো সুতরাং ওরা সবাই একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কেন? নিশ্চয়ই তার মানে কোনো ফুড এবং কোনো শেল্টারের অভাবে, ক্লাইমেট চেঞ্জ, মানে একটা অপ্রতিরোধ্য একটা আবহাওয়া চলে আসছে, যার জন্য তারা এক জায়গায় সেটেল হতে পারছে না। দ্যাটস ওয়াই দে রিগার্ডেড অ্যাজ নোম্যাড। তো বলা হচ্ছে যে প্যালিওলিথিক মানে এই যুগ এবং মেসোলিথিক যুগের যারা মানুষ ছিল, তারা কিন্তু অ্যাকচুয়ালি আনসেটেলড। তার মানে তাদের কোনো, দে হ্যাভ নো সেটেল ইকোনমি, দ্যাট মিনস দে হ্যাভ নো সেটেল এগ্রিকালচার, নো সেটেলমেন্ট, অর্থাৎ কোনো ঘর বাড়িরও নিদর্শন পাওয়া যায়নি, তাদেরকে নোম্যাড বলা হয়। কোয়েশ্চেনটা বলতে চেয়েছে এইটাই যে নোম্যাড ম্যান স্টার্টেড মানে হচ্ছে সেটেলমেন্টের কথা বলা হচ্ছে এখানে, একটা বসতি, একটা কনফার্ম একটা হাউস, হ্যাঁ এই ঘরে আমি পার্মানেন্টলি থাকবো। তার মানে পার্মানেন্ট সেটেলমেন্টের কথা বলা হচ্ছে, পার্মানেন্ট এগ্রিকালচারের কথা বলা হচ্ছে, পার্মানেন্ট ফুডের কথা বলা হচ্ছে। দেখো কথাগুলো যে বলছি তোমাদের যখন বিশ্লেষণ করছি, দেখো অনেকগুলো অপশন চলে আসছে এবং অল আর কারেক্ট। তার মানে হচ্ছে এই দুই যুগে মানুষ যে ছিল তার ফার্দার ডেভেলপমেন্ট নিওলিথিক স্টেজে কি হয়েছে না, সেটেল ইকোনমি হয়েছে, সেটেল ফুড তারা পাচ্ছে, এবং তাদের সেটেল এগ্রিকালচার হচ্ছে, প্রচুর সারপ্লাস ভ্যালু মানে উদ্বৃত্ত ফসল। মানে হচ্ছে দেখবে কিছু মানুষ আছে দেখবে পরে হবে দেখা যাবে, আবার কেউ আছে টেনশন করছে না কাল পর্যন্ত আমি পারবো থাকতে, কিন্তু পরশু দিন আমি কি খাবো। যার জন্য মানুষ কিন্তু জমায়। মানুষ কেন বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, কেন ব্যাংকে টাকা রাখে, কেন জমায়? কারণ তাদের ফিউচারটা যাতে সিকিউর থাকে। সোজা কথা, এই যে সিকিউর থাকার এই যে মেন্টালিটি না, তার একেবারে প্রিমিটিভ বা আর্লিয়েস্ট এক্সাম্পল হচ্ছে এই নিওলিথিক স্টেজ। যার জন্য এই নিওলিথিক স্টেজটাকে ফুডের দিক থেকে রেভলিউশন আখ্যা দিচ্ছেন। কে দিচ্ছেন? গর্ডন চাইল্ড। এবং এইটা প্রচুর পরীক্ষায় এসছে, স্টার মার্কস দিয়ে রাখলাম, এটা কিন্তু প্রচুর বার পরীক্ষায় এসছে, খেয়াল রাখবে, ভুলে যাবে না, লিখে নাও। তো নিওলিথিক রেভলিউশন তাকে গর্ডন চাইল্ড বলছেন, এটা অবশ্যই ফুড পারপাসে বলেছিলেন, খাদ্যদ্রব্যের পার্মানেন্ট একটা ব্যবস্থার ক্ষেত্রে বলেছিলেন। বাট এই নিওলিথিক রেভলিউশনে মানুষ কিন্তু যা যা বললাম এর পাশাপাশি আগুন জ্বালাতেও শিখলো। এটা একটা মারাত্মক মানে চিন্তা ভাবনা।
একটা আগুনের ব্যবহার, ইউটিলাইজেশন অফ ফায়ার, কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ, বলবে স্যার আগুনকে নিয়ন্ত্রণ, হ্যাঁ আগুনকে নিয়ন্ত্রণ আছে তো। যেমন ধরো হরপ্পার সময় যে ইটগুলো, যে পোড়া মাটির যে ইটগুলো পোড়াতে হতো, সেগুলো একটা ওপেন মাউল্ডের, দেখবে কোশ্চেন দেখো, আমার কথাগুলো মিলিয়ে নাও, একদম পাই টু পাই দেওয়া আছে, যেভাবে বলছি ওইভাবেই কোশ্চেন এসছে যে হরপ্পার যুগের যে ব্রিক, সেগুলো বানানোর পদ্ধতি বা কিভাবে বানানো হতো, ইন অ্যান ওপেন মাউল্ড, মানে ওপরটা খোলা। তো সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ কি করে বোঝা গেল? আমি তো সেই যুগে নই স্যার, আপনিও স্যার সেই যুগের নন, তাহলে কিভাবে সেটা যুক্তিযুক্ত হচ্ছে? ব্যাপারটা লজিক্যালি বলুন তাহলে, মানে কিভাবে রিয়েলিস্টিক, ব্যাপারটা কিভাবে আমরা বুঝবো যে ঠিক? এর প্রমাণ একটাই, সেটা হচ্ছে ইট দেখবে বেশি পোড়ালে বেঁকে যায় অনেক সময়, বা অনেক সময় ভেঙে যায়, ক্র্যাক হয়ে যায়। হরপ্পা সভ্যতা এরকম 2 নম্বরই 3 নম্বরই বলে কোনো ইটের কনসেপ্ট ছিল না, এখন আছে, ঠিক আছে? তখন প্রত্যেকটা ব্রিক গুলো সেগুলো ডেকোরেটিভ, এবং প্রত্যেকটা সাইজ অল আর ইকুয়াল, প্রপোর্শন বলো সবকিছু একই রকম এবং সেম প্যাটার্ন। এটা একটা অত্যাশ্চর্য জিনিস যে কন্টেম্পোরারি অন্যান্য সিভিলাইজেশনের থেকেও মোর সায়েন্টিফিক সিভিলাইজেশন ইজ হরপ্পান সিভিলাইজেশন। কেমন? এই ফ্যাক্ট গুলো বুঝতে হবে। তো এটার অ্যান্সার আমি বলে দিলাম, পাশাপাশি যা আমি অ্যানালিসিস করলাম সেগুলো লিখে নেওয়ার চেষ্টা করো, বা আরেকবার শুনে ভালো করে লেখো, নোট ডাউন করো, তোমাদের নোটবুকেই নোট ডাউন করো, টেক্সট বুকেই নোট ডাউন করো। পরে কোয়েশ্চেনে আসি, তার আগে আমি তোমাদের কাছ থেকে জাস্ট 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে গ্রাফিক এডুকেশনের তরফ থেকে, এবং এই পুরোটাই হচ্ছে একটা বিশেষ অনলাইন কোর্স, এবং এর আগেও বহু মাস্টারমশাইরা তোমাদের বলেছেন, আমিও তোমাদের বলছি, জাস্ট কিছুই না, ব্যাপারটা রিপিটেডলি বলা এই কারণে যাতে তোমরা এই জিনিসটা মিস না করো। কেমন? হয়তো দেখা যাচ্ছে যখন শুনেছো হয়তো শুনেছো ভুলে গেছো, জাস্ট একটা জেন্টাল রিমাইন্ডার, আর কিছুই নয়। তো এটা কেয়ারফুলি একটু শুনে নাও, পুরোটাই অনলাইন ক্লাস, লেখাই আছে, এবং লাইভ রেকর্ডিং টেস্টে, স্টাডি মেটেরিয়াল, মক টেস্টের সুবিধা রয়েছে। বাকি যা কিছু জানা সবকিছুই হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল করে কথা বলতে পারো। এখানে কিন্তু আলাদা আলাদা এই না যে হজবরলা কোর্স, মানে এক দিলে একটা সব পাখি মারার একটা চেষ্টা, তা কিন্তু মোটেই নয়। ইন্ডিভিজুয়ালি দেখো, বিভিন্ন জায়গায় ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো রয়েছে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের কোর্স বা তার যে কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো কেমন, তার মেটেরিয়াল কেমন, তার সাথে কিন্তু সিজিএল বা সিএইচএসএল বা এসএসসি যেটা, সেটা সম্পূর্ণই আলাদা, কিছুটা হলেও আলাদা। এবং ওর পাশাপাশি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, কোথায় আলাদা, মানে ডিফারেন্ট, এটা যার যার চয়েস মতো। জাস্ট সিস্টেমটা হচ্ছে চয়েস বেস সিস্টেম, তোমাদের সামনে জাস্ট চয়েসটা রাখা হচ্ছে। কেমন? পারলে তোমরা তিনটেতেই প্রিপারেশন নিতে পারো, ভর্তি হতেই পারো, বা তোমাদের কাছাকাছি যারা রয়েছেন, যারা তোমাদের জিজ্ঞাসা করছেন, জানতে চাইছে, তো তাদেরকে তোমরা হয়তো বললে, আমরা তো আর প্রত্যেকের কানে কানে মাইক নিয়ে চেঁচিয়ে বলতে পারবো না, আমরা সেইভাবে বিশ্বাসও রাখি না। সুতরাং আমাদের বলার বা দেখার সবকিছুর মাধ্যম হচ্ছে তোমরা। তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট, জাস্ট এই জিনিসটা যেটা জানলে আজকে, এইটা সবার সামনে একটু তুলে ধরো, দ্যাটস ইট। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এ দেখো, কোয়েশ্চেন নাম্বার 6। এবার দেখো, আমি প্রত্যেকটা যে এমসিকিউর যে কোর্সগুলো আমি যে করাচ্ছি বা আনছি, কোয়েশ্চেন অ্যানালিসিস করছি, বারবার প্রত্যেকটা ক্লাসে একটাই কথা বলি যে অপশন মুখস্থ করবে না। তোমাদের সবচেয়ে বড়, তোমরা জানি না মানে এটা তোমাদের শয়তানি না ইচ্ছে করে করো না ভুল করে করো, বোঝা মুশকিল, কারণ অল আর ম্যাচিওর। ভালো করে শোনো এবং বোঝার চেষ্টা করো, অপশন মুখস্থ করবে না, প্রচুর বিপদ রয়েছে। কেমন বিপদ সেটা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালিসিসের সাথে সাথে আমি বলেও দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, প্রথমেই এখানে চোখ যাবে, এটা তোমাদের জায়গায় আমি থাকলে আমারও হতো, এটাই তো প্র্যাকটিস। এর আগে যে বললাম না যে মক টেস্ট বা প্র্যাকটিস কোর্স কেন ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট যাতে যা কিছু ভুল সেগুলো মকেই যেন আমরা ভুল করি, ফাইনালে গিয়ে কিন্তু কোনো সুযোগ পাবে না, এবং তার কিন্তু কোনো রকম রেকর্ডিংও নেই, বা সেকেন্ড চান্স বলে কিছু হয় না। তার মানে সফলতা এবং ব্যর্থতার মাঝে একটা নাম্বারের ডিফারেন্স, এবং এ কমপ্লিটলি ইওর চয়েস, তোমার চয়েসের উপর নির্ভর করছে, তার জন্য কেউ দায়ী না, না কনসার্ন অথরিটি দায়ী, বা কোনো কোচিং বা কোনো টিচার দায়ী, কোনো বাবা মা দায়ী, কেউ নয়, তুমি নিজে দায়ী হবে। সুতরাং তোমার হাতে যে সিচুয়েশনটা তুমি কন্ট্রোল করতে পারছো, জাস্ট ফোকাস করো তার উপরে। কি আসবে না, কাট অফ কত, কাট অফ হবে কি হবে না, পরীক্ষার প্যাটার্ন কি হতে চলেছে, তাহলে আমি কি করব, তুমি একা ঠেকা নিয়ে বসোনি এই চিন্তা ভাবনাগুলো করার। তোমার সমকক্ষ বহু ছাত্রছাত্রী যারা সেম চিন্তা ছাড়াও তারা কিন্তু সিরিয়াসলি পড়াশোনাটা করছেন।
হ্যাঁ, এই মুহূর্তে হয়তো চাকরির বাজারটা একটু থমকে আছে, টপ বলেনি কিন্তু, তার মানে এন্ড নয়, তার মানে নিশ্চয়ই এর কন্টিনিউয়েশন হবে বা হচ্ছে। তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। এই না যে দরজা খুলে কেউ তোমাকে ওয়েট করতে বললো, দরজাটা মুখের ওপর বন্ধ করলো, তুমি বসে রিল্যাক্স করলে, তুমি রেডি নও, হঠাৎ করলো চলে আসুন, হয় না এইভাবে। তোমাকে রেডি থাকতে হবে, যাতে যে কোনো অপরচুনিটি এলে তুমি কিন্তু প্রথমেই বাজিমাত করতে পারো। কেমন? ওই বলে না বিড়াল প্রথম রাতেই মারতে হয়, তো প্রিপারেশনটাও ঠিক তাই। ওই পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হঠাৎ করে হবে, অ্যান্ড তোমার হাতে এক এক মাস সময়, এক মাসে পশ্চিমবঙ্গের যে কোনো স্যারকে বসিয়ে দাও পরীক্ষায়, পারবেন না, তারও প্র্যাকটিস লাগবে, রিভিশন লাগবে। তিনি হয়তো কনসার্ন সাবজেক্টে হয়তো মাস্টার, বাট অন্যান্যগুলোর প্র্যাকটিস দরকার তোমাদেরই মতো। তো সুতরাং ওই জন্যই বলছি, চুপচাপ চুপচাপ ঢাকঢোল না পিটিয়ে প্রিপারেশনগুলো নাও। আমি ছাড়াও অন্যান্য রেসপেক্টেড স্যার ম্যাডামরা যা বলছেন সেগুলো ভালো করে নেওয়ার, বুঝে নেওয়ার চেষ্টা করো, দ্যাটস ইট, তোমাদের এটাই ডিউটি। তো আমরা এটা বুঝে নিচ্ছি যে এই যে কোয়েশ্চেনটা যেটা বললাম, কোনো রুলারের কথা বলছে না, পরিষ্কার বলছে আফগান রুলার, আফগান শাসক অনেকেই রয়েছেন। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমেই বার করলে কিনা শেরশাহ। এইবার চিন্তা করো যে শেরশাহ হবে কি হবে না। কি বলছে যে ভারতের আফগান শাসক কে ছিলেন, যার প্রশাসনিক ব্যবস্থা ব্রিটিশদের অনুকরণ করেছিল। তুমি চিন্তায় পড়ে গেলে, ব্রিটিশদের অনুকরণ করেছিল। এবার কথাটা হচ্ছে ব্রিটিশদের জায়গায় আর একটা দিলে হয়তো তুমি পারতে। কেমন? সেটা কি? সেটা হচ্ছে আকবর। যদি ব্রিটিশ না দিত, ব্রিটিশ না দিয়ে যদি আকবর দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু তুমি পারতে। এবার কথাটা হচ্ছে, যদি আকবর না এটা অনুকরণ করতেন, আকবরের জায়গায় এবিসিডি যেই থাক না কেন, যে কোনো কারোরই কিন্তু তার এই সিস্টেমটা অবশ্যই মনোপুত হতো, সে ফলো করতেই করতো, হ্যাঁ কি না? তার মানে কি, আকবর আর ব্রিটিশদের মাঝখানে আরো অনেক ভারতীয় শাসক আছে যাদের হয়তো নাম জানা যায় না, যাদের কথা আমি এখানে হয়তো পড়ানোর সময় পাচ্ছি না, তারাও কিন্তু অনুকরণ করেছিলেন। এখানে ডিরেক্ট ব্রিটিশদের কথা কেন বলছে, জাস্ট কিছুই না, একটু ঘুরিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। এবার কথাটা হচ্ছে, এখানে অবশ্যই অ্যান্সার হবে শেরশাহ, কিন্তু বলে রাখি যে শেরশাহ পার্টিকুলারলি কোন দিকটা, প্রশাসনিক ব্যবস্থা ঠিক পার্টিকুলার কোন দিকটা ব্রিটিশরা অনুকরণ করেছিল। একটা হচ্ছে যে ল্যান্ড রেভিনিউ যে সিস্টেম রয়েছে, মনে রাখো শেরশাহ বিভিন্ন যে জমি, কোনো জমিতে দেখবে বহু ফসলি জমি, কোনো জমি দেখবে দু ফসলি, কোনোটা বছরে একবার হয়, কোনোটা 2 বছরে একবার হয়, কোনোটা আবার দেখবে নিষ্কর মানে বানজার, মানে ওয়েটল্যান্ড আর কি, মানে কোনো চাষবাসই হয় না। ঠিক আছে, সেগুলোকে বানজার বলে। তাহলে এগুলোর নামকরণ করলেন। সেই এক একটা জমিতে যে চাষবাস হচ্ছে, যে ফসলটা হচ্ছে, তার লার্জ কোয়ান্টিটি কতটা, পরিমাপ কতটা, কতটা হচ্ছে, তার উপর রেভিনিউ বসাচ্ছেন উনি। বানজার থেকে তো আর রেভিনিউ পাবেন না, সুতরাং জিরো। তাহলে বহু ফসলি জমি থেকে প্রচুর রেভিনিউ, তাহলে তার রেটটাও ওইভাবে রেখেছেন উনি। তাহলে জমির ওপর নির্ভর করে যে বিভিন্ন রেটগুলো, অর্থাৎ কৃষককে যদি রায়ত বলা হয়, পয়েন্ট টু বি নোটেড, এই রায়ত যদি কৃষককে বলা হয়, কেমন হয়তো জানতে না তোমরা, বলে দিচ্ছি, পিজেন্ট বা কৃষক, তাকেই রায়ত বলা হয়। তাকে কেন্দ্র করে যে ব্যবস্থাটা উনি অ্যাকচুয়ালি নট ইনস্টিটিউশনালি, বাট একটা ফর্মাল, একটা ক্যাজুয়াল একটা ব্যবস্থা নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে রায়তওয়ারি। এটাকেই একটা প্রশাসনিক মহল করেছিল কে, বা ওই রকম স্টেজে নিয়ে গিয়েছিল যে সিস্টেমটা, সেটা হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা। এটাই বলতে চাইছি। তাহলে ব্রিটিশরা যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, দ্যাট মিনস রায়তওয়ারি, যে অনুকরণ করেছিল বা নিয়ে এসেছিলেন, এই ব্যাপারটা ওরা ইন্সপায়ার হয়েছিল শেরশাহ। তার মানে কতটা পড়াশোনা করে ভাবো তোমরা। এই শেরশাহ নিয়ে ওনাদের মাথা ব্যথা কি, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা প্রাইভেট অর্গানাইজেশন, ওদের অত হেডেক কিসের? আরো শুধুমাত্র ভারত না, গোটা বিশ্ব জুড়ে ওদের নেটওয়ার্ক ছড়ানো। তার নেপোলিয়নের কথা চিন্তা করবে না, টিপু সুলতানের কথা চিন্তা করবে না, এইগুলোর কথা চিন্তা করবে? সব কিছুর চিন্তা করছে। তাহলে মানুষ পারে না, এটা হতে পারে না। ইচ্ছা শক্তি সব। তাহলে সেটাই খেয়াল রাখবে যে তোমাদের যদি ইচ্ছা হয় যে হ্যাঁ ভালো করে পড়াশোনা করব, তাহলে ঠিক চাকরিটা পাবে। কিন্তু লেগে থাকতে হবে। কুইট সবাই করতে পারে, লেগে থাকাটাই আসল। একটা কথা বলছি, আমি বেশি কথা বলতে চাই না বা ডিস্টার্ব করতেও চাই না। সেটা হচ্ছে যে নিজেকে ঠিক মতো তোমরা যদি গড়তে না জানো না, তো তোমার ভাঙাচোরার ইতিহাসও কিন্তু কেউ শুনবে না। এই কথাটা কিন্তু খেয়াল রাখবে, যে কথাটা আমি বললাম। তো চলো শুরু করা যাক পরে কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 7, দেখো,
এই জিনিসটা একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ফর্মাল ম্যাপ এবং দেখো পরিষ্কার বলে দিচ্ছে এর পরিণত অর্থাৎ ম্যাচিউর একটা ফেজ, এই ফেজের কথা হয়তো এখানে বলা হচ্ছে আর কি। তো দেখো পার্টিকুলারলি এই জায়গাটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোর রিজিয়ন, কোর জায়গা, কোর কোর রিজিয়ন। লোকের মনে একটা ভুল ধারণা আছে যে জলদাপাড়া অভয়ারণ্য এই শীতকালে বা দেখবে গরুমারা অভয়ারণ্যে গেলে বাঘ দেখতে পাবো। বাঘ তো ছেড়ে দাও, ময়ূর দেখতে পাবো কিনা এটাও একটা ভাগ্যের ব্যাপার। বলো কেন? প্রথম কথা হচ্ছে জঙ্গলের যারা অধিবাসী তারা কিন্তু কোনো খাঁচায় থাকে না। জঙ্গলেরও অনেক রকম সিস্টেম আছে, কোনো জঙ্গল দেখবে রিজার্ভ, কোনোটা প্রোটেক্টিভ, এইরকম প্রচুর আছে। খেয়াল রাখবে জলদাপাড়া গরুমারা প্রোটেক্টিভ না রিজার্ভ না, মানে একই কথাই বললাম, বা ধরো অন্যরকম কোনো কিছু কিনা। এবং তার থেকেও বড় কথা, জঙ্গলের মধ্যেও অনেক রকম তাদের জঙ্গলের ঘনত্ব অনুযায়ী ভাগ আছে, যেখানে লোকজন সচরাচর যেতেই পারে না অলমোস্ট, সেই জায়গাটাকে জঙ্গলের কোর রিজিয়ন বলা হয়। এই ধরনের প্রাণী, এই যে বাঘ, তারপরে ভাল্লুক থেকে শুরু করে চিতা, এই ধরনের প্রাণীগুলো মোস্টলি কোর রিজিয়নে থাকে। তাহলে ওই জিপ গাড়ি করে জঙ্গল সাফারি করলাম মানেই আমি বাঘ দেখে ফেললাম হঠাৎ করে, তা তো না। কারণ এগুলো কিন্তু কানহা বা বান্ধবগড় বা তোমার গির অরণ্য এগুলো না, কিন্তু সেখানে অনেক অপরচুনিটি আছে বাঘ দেখার, বাট উত্তরবঙ্গে এই অপরচুনিটি নেই। তো এইটাও ঠিক তেমনি। তার মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোর রিজিয়ন এইটা হলেও কোয়েশ্চেনটা কিন্তু ওইটা নিয়ে নয়। ও কি বলতে চাইছে? ও বলতে চাইছে যে তোমরা এই যে এক্সট্রিম সাউথে ওদের লাস্ট বাউন্ডারি পড়েছিলে মহারাষ্ট্রের দায়মাবাদ, কোশ্চেনটা তো দায়মাবাদ নিয়ে না, কোশ্চেনটা বলছে কোন নদীর তীরে বা কাছে একটা এক্সকাভেশন হয়েছে, ওই সময় নয়, ভেরি রিসেন্ট 2000 অনওয়ার্ডস একটা এক্সকাভেশন হয়েছে, যার ফলে সিন্ধু সভ্যতা কতদূর পর্যন্ত লাস্ট এক্সটেন্ড করেছে সেইটার একটা নমুনা পাওয়া গেছে। কেমন বোঝার চেষ্টা করো। মহারাষ্ট্র দায়মাবাদ ভেবে অনেকে হয়তো দুম করে গোদাবরী বা নর্মদা দিয়ে দিল, একদমই না। এখানে উত্তরটা বলেই দিচ্ছি, দ্যাট ইজ কৃষ্ণা রিভার। খেয়াল রাখবে। তার মানে কি বই পড়লে হবে না, তোমাদের মধ্যে অনেক ওভার কনফিডেন্স আছে। সিন্ধু সভ্যতা ওই কোনো এক সময় স্যার বা কোনো ইনস্টিটিউট যা পড়িয়েছিলেন, আমার কাছে যা মেটেরিয়াল আছে, দ্যাটস এনাফ নট, ওটা এনাফ নয়। এক্সট্রা পড়া মানে কিন্তু জিনিসটা বেড়ে যাওয়া নয়, আপ টু ডেট থাকা, লেটেস্ট ইনফরমেশন জরুরি। হিস্ট্রি মানেই পাস্ট, আর তুমি যা পড়েছো সেইটা দিয়েই তুমি প্রেজেন্টকে জয় করবে বলে ভেবেছো, এটা তোমাদের নির্বুদ্ধিতার লক্ষণ। তো সুতরাং নিজেকে আপডেট করো, গড়ে তোলো, কেননা এই কোশ্চেনগুলো সার্চ করো, এই কোশ্চেনগুলো কিন্তু পিওয়াইটি কোশ্চেন, পরীক্ষায় এসছে রীতিমতো। এমন কোনো কোশ্চেনই আমি পড়াবো না যেগুলো ইরিলেভেন্ট বা পরীক্ষায় আসবে না বা আসেনি কোনোদিন, নিশ্চিন্তে থাকো। তো দেখো এখানে উত্তরটা আমি বলে দিলাম কৃষ্ণা। কেমন? নেক্সট কোশ্চেন। ওকে, এই জায়গাটায় দেখো বলছে যা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বলছে এখানে কিন্তু সবকটা ফ্যাক্টরই কাজ দায়ী, অল আর কারেক্ট, কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, এইটা মেইন। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা সেটাই হচ্ছে বলতে চেয়েছে। কি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে না, ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজ ব্যবস্থাটা কেমন, ভারতীয় সমাজ ব্যবস্থা কেমন কেমন। আমি একটা কথা বলি, ইন্ডিয়ান যে সমাজ ব্যবস্থা বা সোসাইটি, এটা যে একটা সামন্ততান্ত্রিক সমাজ, এইটা বলেছিলেন হিস্টোরিয়ান আর এস শর্মা, রামচরণ শর্মা। এই রামচরণ শর্মা মারা গিয়েছেন এবং তিনি পাটনা ইউনিভার্সিটির এইচওডি ছিলেন, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এবং প্রচুর খ্যাতনামা। তার একটা বই আছে, বইটার নাম ইন্ডিয়াস ইন্ডিয়াস পাস্ট, ইন্ডিয়াস এনশিয়েন্ট পাস্ট, ইন্ডিয়াস এনশিয়েন্ট পাস্ট। বইটার কথা কেন বললাম, কারণ দেখো তোমরা যে কোনো যে সিএ জিকে বা জিকে সিএ প্রিপারেশনের সময় জিকে বেস বা স্ট্যাটিক জিকে ওরিয়েন্টেড কোয়েশ্চেন গুলো পড়ো না, সেখানে হিস্ট্রি রিলেটেড দেখবে বই এবং তার রাইটারের নামও জিজ্ঞেস করে, সেখানেও যেমন আমার এই ইনফরমেশনটা কাজে দেবে। আবার যারা মেন্সের প্রিপারেশন নিচ্ছ বা মিসেলিনিয়াস সার্ভিসের নিচ্ছ, তারাও উপকার পাবে। ইভেন আরআরবি বা সিএইচএসএলও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দেয়। তাহলে আর এস শর্মা প্রথম কিন্তু এটাকে হাইলাইট করছেন, বলার চেষ্টা করছেন, এবং এটা কিন্তু বলছেন না যে হ্যাঁ সামন্ততান্ত্রিক ছিলই। এবার কথাটা হচ্ছে, তাহলে আমার কথা যদি এখানে দেখো, এখানে যদি পুরো ফিউডাল যদি থাকতো, তাহলে এখানে সেমি ফিউডাল বলছে কেন?
এটাও তো একটা ব্যাপার। সেমি ফিউডাল এই জন্যই বলছি কারণ ইউরোপিয়ান সামন্ততান্ত্রিক মডেল ক্লাস 7 এর পড়াশোনা তোমরা যারা আগেকার তাদের বলছি ক্লাস 7 এর দেখবে হিস্ট্রিতে ক্রুসেড ছিল না, দেখবে ক্রুসেড ছিল বা দেখবে প্রাচীন ইউরোপের যে সামন্ততন্ত্র যে সিস্টেমটায় পড়েছো, তো সেখানকার যে সিস্টেম বা সেখানকার সোসাইটি যেমন ভারতীয় সমাজ কিন্তু অতটাও নয়। তার মানে কি ছিল, জাস্ট লাইক আ এক্সাম, মানে এটা বলতে পারো যে এটা মানে কি বলবো একটা ইঙ্গিত ছিল, জাস্ট এটা ডিনোট করছে মানে হ্যাঁ এরকমটা চলেছিল কিন্তু বেশি দিন নয়। এবার যেটুকু চলেছিল না সেটুকুই ভারতীয় সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করেছে, চেঞ্জ করে দিয়েছে। এইবারে এইটুকু যখন বোঝালাম তোমাদের তখনই তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোন টাইম পিরিয়ডের পর এই চেঞ্জেসটা দেখা যাচ্ছে বা কোন টাইম পিরিয়ড অনওয়ার্ডস। মনে রাখবে এই যে ট্রান্সফর্মিং এইটা কিন্তু গুপ্তা অর পোস্ট গুপ্ত, তার মানে গুপ্ত প্লাস পোস্ট গুপ্তা এই পিরিয়ড থেকেই কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থা একটা পরিবর্তন হচ্ছে। এবং এই পরিবর্তনটা অ্যাপ্রক্সিমেটলি যদি ধরা হয়, এটা যদি অ্যাপ্রক্সিমেটলি ধরা হয় তাহলে নিয়ার অ্যাবাউট 600 থেকে 1200 সিই বা এডির মধ্যে ধরতে পারো। 1200 সিই বা এডির মধ্যে, সিই মানে হচ্ছে কমন এরা বা এডি। তাহলে এই টাইমটাকেই বলা হচ্ছে আর্লি মিডিভেল। ভালো করে বোঝো এই জায়গাগুলো, এই বেসগুলো বুঝলেই কিন্তু অ্যান্সারগুলো দিতে পারবে এই ধরনের। আর এটা ভেবো না যে এই কোশ্চেনটা স্যার টাফ স্যার ছেড়ে দিচ্ছি, এই ছেড়ে দিচ্ছ মানে হচ্ছে চাকরিটা অন্য কাউকে দিয়ে তুমি চলে আসছো, তাহলে এটা কোনো বাহাদুরি নয় ছেড়ে দেওয়াটা, যেটা পারবেই না সেটা অন্য জিনিস। কিন্তু এইগুলো হচ্ছে একটা মানে কি বলবো এমন একটা কোশ্চেন যেগুলো খুব ইজিও না, মানে নন কনভেনশনাল টাইপ কোশ্চেন, মানে তোমাকে ভাবতে বাধ্য করছে। এইগুলোকে অ্যাটেন্ড করে ফুল নাম্বার তোলার চেষ্টা করবে, চাকরি পাওয়া বা কাট অফটা কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে। তো দেখো তাহলে উত্তরটা এখানে সহজেই বেরিয়ে যাচ্ছে যে এই সিস্টেমটার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে প্র্যাকটিস অফ ল্যান্ড গ্র্যান্ট। সেমি ফিউডাল সিস্টেমটারই এক ধাপ বা ওর অগ্রবর্তী বলা যাবে ল্যান্ড গ্র্যান্ট। এই ল্যান্ড গ্র্যান্ট মানে হচ্ছে ভূমি দান। এবার কথাটা হচ্ছে কোন ধরনের ভূমি দান, কোন ধরনের জমি দান, যেগুলো বললাম সেই তোমাদের বাঞ্জার ল্যান্ড শাহজাহান পড়াতে গিয়ে, এই তোমার শেরশাহ পড়াতে গিয়ে, সেটা হচ্ছে নিষ্কর, যেখান থেকে কোনো ট্যাক্স পাওয়া যায় না। এবার তোমরা বলবে স্যার এই দানটা কাকে করা হতো, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি কোনো ব্রাহ্মণকে দানটা করা হচ্ছে বা কোনো টেম্পলকে করা হচ্ছে। তাহলে গুপ্তরাজা কি করতো, গুপ্তরা কি সেই দান করতেন? হ্যাঁ করতেন। গুপ্তদের উল্টো দিকে বাকাটক ডাইনাস্টি করতেন। গুপ্ত পিরিয়ডের পর আর যারা রয়েছে প্রত্যেকেই কম বেশি পড়তেন। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসে যে ভূমিদান বা নিষ্কর জমিদান প্রথা, সেটাই হচ্ছে কি বলা হচ্ছে অগ্রহার সিস্টেম। তাহলে হোয়াট ইজ অগ্রহার সিস্টেম নিজেই জেনে গেলে ব্যাপারটা কি তোমরা। তাহলে অগ্রহার যে ব্যবস্থা ওটাই হচ্ছে প্র্যাকটিস অফ ল্যান্ড গ্র্যান্ট। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অপশন নাম্বার বি। এই ক্লারিফিকেশনটা তোমাদের করাটা জরুরি ছিল, তাই আমি করে দিলাম, খেয়াল রাখবে এই জায়গাগুলো। নেক্সট কোশ্চেন, কার্লাইল সার্কুলার। এই কার্লাইল সার্কুলার কথাটা হচ্ছে এই কার্লাইল কে ছিলেন, সার্কুলার তো পরে, কার্লাইল সে ছিলেন চিফ সেক্রেটারি অফ বেঙ্গল। চিফ সেক্রেটারি অফ বেঙ্গল কখন? 1905 সালে, যখন বঙ্গভঙ্গ নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে বাই লর্ড কার্জন। কেমন? তাহলে এখানে কোয়েশ্চেনটা কি বলছে, ইন অর্ডার টু পুট ডাউন দ্য স্বদেশী মুভমেন্ট, যেন তেন প্রকারে স্বদেশী মুভমেন্টটাকে কিভাবে পুট ডাউন করছে না, কার্লাইল এমন একটা সার্কুলার জারি করছেন যাতে স্কুল কলেজে যারা ছাত্রছাত্রীরা না, এই ছাত্রছাত্রীরা ভীষণ এখনকার সময়ের সাথে ভীষণ রিলেভেন্ট, লক্ষ্য করো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি আর ভেঙে বলছি না। তো এই সার্কুলারটা হচ্ছে যে কোনো ছাত্রছাত্রীরা কোনোভাবে যাতে এই ধরনের পলিটিক্সে না যোগদান করতে পারে বা এই আন্দোলনে যাতে না যোগদান করতে যাচ্ছে, ছাত্রছাত্রীদের গ্যাদারিং পিকেটিং করা, তাদের লিফলেট তৈরি করা, কোনো হরতাল বা কোনো রকম মিছিলে হাঁটা বা কোনো বক্তৃতা দেওয়া, সব কিছুতে একেবারে তাদের কিন্তু পুরো সবকিছু নিজের কন্ট্রোল, নিজের অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্ট কন্ট্রোলে নিয়ে এসেছিল, যে উইদাউট প্রায়র পারমিশন এই সমস্ত কিছু করা যাবে না। দ্যাট ইজ কার্লাইল সার্কুলার বলা হচ্ছে। কবে জারি করা হয়েছিল? 10th অক্টোবর 1905। এবং এইগুলো ইরিলেভেন্ট। কার্লাইল সার্কুলার যে মাসে হয়েছিল
সেই মাসেই কিন্তু 16ই অক্টোবর। কি জন্য বিখ্যাত আমি আর ভেঙে বলছি না, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো জানতে গেলে কিন্তু এইভাবে পড়তে হবে। আর কেন বললাম, কারণ কার্লাইলের সেই পোস্টের নাম কি এইভাবেও কোশ্চেন এসছে, ওই জন্য আমি লিখে দিলাম চিফ সেক্রেটারি অফ বেঙ্গল 1905। কেমন? নেক্সট দেখো, দ্য ব্যাটেল অফ রাজমহল। এই রাজমহলের লোকেশনটা কোথায়? ছোটনাগপুর প্লেটু অঞ্চল। খেয়াল রাখবে মূলত বিহার যে জায়গাটা রয়েছে। তাহলে ওই ব্যাটেলটা মার্ক দ্য ফর্মাল বিগিনিং অফ মুঘল রুল ইন। এবার দেখো ফর্মাল বিগিনিং অফ মুঘল রুল ইন, এর মধ্যে দেখো বিহার রয়েছে, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং বেঙ্গল রয়েছে। এই যে রাজমহলের যে যুদ্ধটা অনেক হয়েছে, হট করে হয়তো তোমরা গুগল সার্চ করলে দেখলে অন্য ইয়ার দেখাচ্ছে। হ্যাঁ, রাজমহলের অনেকগুলো যুদ্ধ হয়েছে, কিন্তু কিন্তু এইখানে যে বিষয় রিলেভেন্ট সেটা হচ্ছে 1576। কোন মুঘল সম্রাটের সময়? আকবরের সময়। কে ছিলেন সেনাপতি? মান সিং ছিল। লক্ষ্য করো, মান সিং ছিলেন। কেমন? এই মান সিংই এই যুদ্ধে জয়ী হচ্ছেন এবং বাংলাকে কিন্তু মুঘল যে রুলটা শুরু হচ্ছে তার বিগিনিং বা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কেমন? তাহলে বাংলা Bengal was conquered by Mughal, or they started Mughal rule in Bengal during the time of Akbar, alternatively Mansingh, by Mansingh, alternatively in the year 1576. That's it. তো এইগুলোই একটু ভালো করে তোমরা একটু দেখবে। আশা করি আজকে সেশনটা তোমাদের ভালো লেগেছে এবং এই ধরনের সেশন পেতে গেলে, এই ধরনের কোয়েশ্চেন পেতে গেলে তোমাদের কিন্তু আমার আগামী ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই কেয়ারফুলি পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।